ওকে, সো তাহলে আমরা মোমেন্টস এর চ্যাপ্টার লাস্ট দিন ও লেভেলস এর একটা হালকা রিক্যাপ করছিলাম, ওই জিনিসটা তো আছে। প্লাস আজকে আমরা স্টুডেন্ট বুকে ওরা যে যে জিনিসগুলি বা ইনফরমেশন গুলি দিছে এগুলি ফার্স্টে দেখে আমাদের এই চ্যাপ্টারটা শেষ করব। দেন চেক পয়েন্ট কোশ্চেন গুলি করতে সময় আমাদের কয়েকটা ব্যাপার ক্লিয়ার হবে আর কি। তোমরা কি সবাই M1 এর ক্লাস শুরু করছো? নাহিয়ান? না স্যার, এখনো শুরু করিনি। আচ্ছা, সো এতে শুরু করবো probably। M1 শুরু না করলে পরে একটু প্রবলেম, যে এখন এটা আমারই তাহলে পুরোটা কভার করানো লাগবে, যে মোমেন্টের এগুলাও তোমাদের M1 এ আছে। প্লাস এর পরের ক্লাস থেকে যে আমরা কম্পোনেন্টস নিয়ে কথা বলবো, কম্পোনেন্টস এর ব্যাপারগুলিও M1 আর ফিজিক্স এর ইউনিট 1 এ এটা থাকবে। সো তাহলে অ্যাজ ইউজুয়াল সব সময় আমারই এটা প্রথমে কভার করা লাগে। ঠিক আছে, ওইটা সমস্যা নাই। তো আমরা ওই ব্যাপারগুলি দেখে নিব। ওকে, সো এখন আমরা দেখি ফার্স্ট অফ অল মোমেন্টস এর এই চ্যাপ্টারটায় কি বলা আছে। এটা আগের ব্যাচের ওদের জন্য অনেক কিছু লেখালেখি করা হয়েছিল, ধরো এগুলো মুছে দেই ফার্স্টে। তো তোমাদের বাকি সাবজেক্ট গুলোর কি অবস্থা, মাহিয়া? আমরা শুরুই করছি খালি কেমিস্ট্রি, ম্যাথস এখনো শুরুই করিনি। কেমন লাগতেছে কেমিস্ট্রি? কেমিস্ট্রি তো পুরা দিল একবারে সবকিছু ভরে। কেমিস্ট্রি এখন আর আগের মতো নাই। ও লেভেলস এ যে সোজা সোজা কেমিস্ট্রি আর কেমিস্ট্রি নয়। ও লেভেলস এর কেমিস্ট্রি একদম এক্সেস ইজি, এর জন্য হলো এ লেভেলস এ এসে হঠাৎ করে এত বড় ট্রানজিশনটা নেওয়া যায় না। ফিজিক্সে তো ও একটু লেভেলস বেশি থাকতে বড়। সময় কয়েকটা ব্যাপার ছিল, তো এর জন্য এখানে অনেক কিছু রিলেট করা যায় হালকা পাতলা। নতুন ব্যাপার আছেই, হম। বাট স্টিল। আগের ব্যাপার তো লিস্ট কাজে আসে, বাট কেমিস্ট্রি তো ওটাও নেই। এটাই। কাবিয়র কেমন লাগতেছে? আমারটা স্টার্ট হয় নাই ভাইয়া। ম্যাথস না, স্টার্ট হয় নাই। কিছুই স্টার্ট হয় না এখনো? ওয়াও, তাহলে তো তুমি মজাই আছো, খালি ফিজিক্স করতেছো এখন। হ্যাঁ, আর এখন টাকা কামানোর ধান্দায় স্ট্যাটাস স্ট্যাটাস দাও কি সব, আল্লাহ। এখন টাইম আছে, যত পারি কামাই নেই, বুঝছো? হুম। আল্লাহ, তুই কামাইতেও পারতেছিস, আমি কিছুই পাই না। এবার আচ্ছা, কিসের টাকা কমায়? ওই তো টাকা কামানোর স্বপ্ন দেখে আর কি, ওইটাই। ওটা তো তাহলে এটা তাহলে বাদ দে। ওই তো ওইটা একটা ইন্টারভিউ এরকম একটা মিম আছে না, যে আই ড্রিম অফ বিকামিং রিচ লাইক মাই গ্র্যান্ডফাদার। বলে যে ইয়োর গ্র্যান্ডফাদার ওয়াজ রিচ, নো হি ওয়াজ অলসো ড্রিমিং টু বি রিচ। অমন অবস্থা আর কি, বুঝছো, যে স্বপ্ন দেখে গেছে খালি। ওকে, সো এখন আমরা আমাদের আজকে টপিকটা স্টুডেন্ট বুক থেকে পড়ে নিব। লাস্ট দিন আমরা জেনারেল একটা ডিসকাশন করছিলাম। ওকে, তো এখন এখানের মধ্যে এই চ্যাপ্টার থেকে শিখবো কি কি। ক্যালকুলেট দ্য মোমেন্ট অফ আ ফোর্স, অ্যাপ্লাই দ্য প্রিন্সিপাল অফ মোমেন্টস এন্ড ফাইন্ড দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ অ্যান অবজেক্ট। এগুলি হলো আমাদের এএস এর মোমেন্টস এর থেকে আসবে। ওকে, আচ্ছা। তো এখন কি বলতেছে, forces on an object could cause the object could act so that the object does not start to move along। যে এমন ভাবেও ফোর্স অ্যাপ্লাই করা যায় বা এমন ভাবেও ফোর্স এক্সার্ট করা যায় যার জন্য কি না কি হবে না, অবজেক্টটা মুভ করা শুরু করবে না। লাইক আমরা কোন একটা কিছুকে ধাক্কা দিলে, যে কোন একটা কিছুকে যদি ঠেলা দেই, তো তখন কি করবে, এটা মুভ করবে না। সো এমন ভাবে আমরা ফোর্স এক্সার্ট না করে অন্য একটা ওয়েতে ফোর্স এক্সার্ট করতে পারি, তাহলে যেন কি না হয়, অবজেক্টটা মুভ না করে সে যেন কি করে, রোটেট করে, একটা ফিক্সড পয়েন্টের অ্যাবাউটে সে যেন রোটেট করে, এই কথা বলতেছে। যে বাট ইনস্টেড rotates about a fixed pivot. If the object is fixed so that it cannot rotate, এটা কি হবে তখন, বেন্ড হবে। এই যে এখানের জন্য একটা এক্সাম্পল বলতেছে, কি জিনিস, যে এটা ফার্স্ট এরকম ছিল। সো এখন তুমি যদি তার উপরে এমন একটা পারপেন্ডিকুলার ফোর্স দাও, সো সে এখন কি করবে, সে তো এই জায়গার মধ্যে আটকানো আছে। এখানে যদি হিঞ্জ দেওয়া থাকতো, যে দরজার মতো, যে আমাদের ডোরে যেরকম একটা হিঞ্জ থাকে না, যে একটা হিঞ্জের অ্যাবাউটে ডোরটা এরকম রোটেট করে, হ্যাঁ। তো এখানে যদি হিঞ্জ দেওয়া থাকতো, তো তখন এমন ফোর্স অ্যাপ্লাই করলে কি হতো, এটা এরকম
রোটেট করতে, যে খুলতো বা বন্ধ হইতো এমন টাইপের কাজ হইতো। বাট যদি এইখানের মধ্যে এমন কাজ করা হইতেছে কি, যে তাকে ওই জায়গার মধ্যে দিয়ে কি করতে দিতেছে না, রোটেট করতে দিচ্ছে না, যে ওই পয়েন্টটা কি আছে, ফিক্সড। সো তাহলে ওই পয়েন্টের অ্যাবাউটে রোটেট না করে সে কি করতেছে, ইট ইজ বেন্ডিং। এই যে দেখো ব্রোকেন লাইন দিয়ে কি শো করা হয়েছে, যে ফোর্স অ্যাপ্লাই করার পর, হ্যাঁ, যে ফোর্স অ্যাপ্লাই করার পর তার পজিশনটা কোন জায়গায় ওই জিনিসটা দেখাইলো। তো তাহলে সে কি করতেছে, রোটেট করতেছে না, সে ওই জায়গায় ফিক্সড আটকায় আছে, জাস্ট কি করতেছে, ইট ইজ গেটিং বেন্ট। ওকে, তো এখন এখানের জন্য তারা বলতে চাচ্ছে কি, the tendency to cause rotation is called the moment of a force। তো তাহলে মোমেন্টের মেইন মিনিংটা কি, moment of a force is the tendency of an object to rotate। ওকে, সো এখন মোমেন্ট বেশি হবে কখন, কম হবে কখন, ওইটাই যে আমাদের এই ফর্মুলার সাথে আমরা রিলেট করতে পারবো, যে ইট ইজ ক্যালকুলেটেড ফ্রম moment is equal to force multiplied by perpendicular distance from the pivot to the line of action of the force। এই কথাটা, লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স, লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স বলতে কি বোঝায়, ফোর্সটা যেই ডিরেকশনে কাজ করতেছে, এই যে মনে করো এইখানে, এই যে এখানে ওয়েটটা দেখতে পাচ্ছ না, রেড কালার অ্যারো দিয়ে দেখানো আছে, ইকরা, সো তাহলে এটা হলো ওয়েটের ডিরেকশন। সো এখন ওয়েটের লাইন অফ অ্যাকশনটা কোনটা হবে, এই যে এই লাইন, এটা আমরা এরকম এক্সটেন্ড করলে যে ইয়েলো কালার, এখন যে লাইনটা ড্র করলাম না ইকরা, এই ইয়েলো কালার লাইনটা কি হবে, দিস ইজ দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য ওয়েট। ওকে, এই ইয়েলো কালার যে লাইনটা ড্র জি করলাম, দিস ইজ দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য ওয়েট। সো তাহলে ফোর্স হলো এই বরাবর কাজ করতেছে, কোন বরাবর, এই ইয়েলো লাইন বরাবর। আর আমরা এই যে মনে করো একটা বক্সকে কি করতেছে, যে এই জায়গায় হাত দিয়ে যে নেইলের এখানে রেড কালার করে দিলাম, এই জায়গাটা কি, এই জায়গার অ্যাবাউটে সে রোটেট করবে। সো এটা হলো পিভট লাইন, এই যে এটা হলো পিভট লাইন, আর ইয়েলো কালারটা কি, এটা হলো লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স। তো পিভট লাইন আর লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স এর মধ্যে যে পারপেন্ডিকুলার ডিসটেন্স, এইটা হলো আমাদের কি, মোমেন্ট বের করতে সময় যে ডিসটেন্স দিয়ে মাল্টিপ্লাই করি না, যে ফোর্স মাল্টিপ্লাইড বাই পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভট। সো তাহলে এই এই ব্যাপারটা, ওকে, তো এই জিনিসটা সবার একটু মাথায় রাখা লাগবে, কি জিনিস, যে মোমেন্ট ইকুয়াল টু হোয়াট, ফোর্স multiplied by perpendicular distance from the pivot to the line of action of the force। তো তাহলে line of action of the force কি, যে this is the line of action of the force আর this is the line of action of pivot or pivot line। তো pivot line আর ফোর্স এর মাঝে যে পারপেন্ডিকুলার ডিসটেন্স, এইটা কি আমরা ওই ডিসটেন্স হিসেবে নিব ক্যালকুলেশনের সময়। বুঝতে পারছো কাবিও? হ্যাঁ ভাইয়া। ওকে, সো তাহলে এইখানের মধ্যে দেখো এই জায়গার জন্য এই যে ইয়েলো কালার দিয়ে লাইন অফ অ্যাকশন অফ ফোর্স, আর মনে করো গ্রিন কালার দিয়ে ড্র করে, যে গ্রিন কালার দিয়ে দিস ইজ দ্য লাইন অফ অ্যাকশন অফ পিভট। সো এখন তারা দুইজন কি সেম জায়গায় আছে নাকি তাদের মধ্যে একটা সেপারেশন আছে? তাদের মধ্যে একটা সেপারেশন আছে না, এই যে এক্স। সো তাহলে এই যে তাদের মধ্যে একটা সেপারেশন আছে এক্স, তো তার মানে কি, তাদের মধ্যে একটা কি থাকবে, মোমেন্ট থাকবে, যে দেয়ার উইল বি আ টার্নিং ইফেক্ট বিটুইন দেম। কেমন টাইপের, এই যে দেখো গ্রিন কালারটা হলো তোমার পিভট লাইন। তো এখন পিভট লাইনের কি হচ্ছে, পিভট লাইনের লেফট থেকে একটা ডাউনওয়ার্ড ফোর্স আসতেছে। সো তাহলে সে কোন দিকে রোটেট করবে, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? কাবিও, যে এখানের মধ্যে ওয়েটটা কোন দিক দিয়ে কাজ করতেছে, পিভটের লেফটে নাকি রাইটে? রাইটে। পিভটটা হলো তোমার যেখানে হাত দিয়ে আছে, বুঝছো, যে গ্রিন কালার লাইনটা হলো পিভট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ইয়েলো কালার লাইনটা হলো ফোর্সের লাইন। সো এখন ও ফোর্সটা কি, ক্লকওয়াইজ যাবে তাহলে। ফোর্সটা পিভটের থেকে কোন সাইডে আছে, লেফটে নাকি রাইটে?
ইয়েলো কালার লাইনটা গ্রিন কালার লাইনের থেকে কোন দিকে, লেফটে না? হ্যাঁ লেফটে। তো তাহলে কাবিও ইয়েলো কালার লাইনটা হলো স্যার, এটা ফোর্সের আবার লাইন। বুঝাও তো। হ্যাঁ বলতেছি, যে দেখো এই যে দেখো ওয়েট না, ওয়েট হুম এই বরাবর কাজ করতেছে। সো তাহলে এই যে ইয়েলো কালার লাইনটা ড্র করছি, ইয়েলো কালার লাইনটা কিসের লাইন? লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স, ঠিক আছে? ইয়েলো হুম কালার লাইনটা কি? লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স। সো এখন এটা হলো ফোর্সের লাইন, আর এই যে হাত দিয়ে যেখানে ধরে আছি এটা কি এই পয়েন্টের অ্যাবাউটে রোটেট করবে না? তো তাহলে হ্যাঁ আমার হাতটা যেখানে আছে, যে ফিঙ্গারটা যেখানে আছে ওইটা কি? ওইটা হলো অ্যাক্সিস অফ রোটেশন। এই যে ওরা লেবেল করে দিছে যে এটা হলো কি অ্যাক্সিস অফ রোটেশন। সো তাহলে তোমার পিভট লাইন হলো গ্রিন কালারটা, আর লাইন অফ অ্যাকশন হলো কি ইয়েলো কালারটা, তাই না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, সো এখন জিজ্ঞাসা করছিলাম যে লাইন অফ অ্যাকশন অফ দা ফোর্স পিভট লাইনের কোন দিকে আছে, লেফটে নাকি রাইটে? লেফটে। লেফটে। সো এখন লেফট থেকে এরকম একটা ডাউনওয়ার্ড ফোর্স আসলে আমাদের অবজেক্টটা কোন দিকে রোটেট করবে, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ। নাফিস অলরেডি অনেকক্ষণ আগে অ্যান্সারটা দিয়ে দিছে, থ্যাংক ইউ। আর তুমি এতক্ষণে বুঝে গেছো, সো এটাও ভালো যে বুঝলেই হইছে। তো এখন এখানের মধ্যে কাজটা কি, ইভেন্চুয়ালি কি করবে কাবিও? অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে এরকম রোটেট করবে, তাই তো? আচ্ছা, হুম তো এখন অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করলো, এমন সুইং করলো, দেন সুইং করে এইদিকে যাবে, দেন আবার সেন্টার অফ গ্র্যাভিটি যদি এই সাইডে চলে আসে, দেন আবার কি করবে, ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করবে। তেমন ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এমন রোটেট করতে 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 ইভেন্চুয়ালি কি হবে, এমন একটা টাইম আসবে, দেখো এই যে ফিঙ্গারটা যেখানে দিয়ে রাখছি এটা হলো পিভট লাইন, আর এই যে ফোর্সটা যেই লাইন বরাবর কাজ করতেছে এটা হলো লাইন অফ অ্যাকশন অফ দা ফোর্স। এখানে কি দেখো তো, পিভট লাইন আর ফোর্সের লাইন কি হয়ে গেছে, কোইনসাইড হয়ে গেছে না? হ্যাঁ তো এই জায়গাটার মধ্যে the distance between the pivot line and the line of action of the force কত, জিরো না? তো তাহলে এখানে যেহেতু ডিসটেন্সটা জিরো, সো তখন এরকম একটা পজিশনে আসলে পরে কি হবে না, এরকম একটা পজিশনে আসলে the object will no longer rotate, সো তখন সে এখানে এসে কি হবে, স্টেবল হবে। বুঝতে পারছো? সো সে এখন ইভেন্চুয়ালি এরকম একটা জায়গায় এসে কি হলো, স্টেবল হইলো। এই যে আমরা যে লাস্ট দিন ইরেগুলার শেপড অবজেক্টের জন্য যেমন দেখতেছিলাম যে কি হয়েছিল, আমরা এমন একটা জায়গা থেকে হ্যাং করাইছিলাম, এই যে দেখো। সো তাহলে এটা কি ছিল, দিস ওয়াজ দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স। এই যে সেন্টার অফ গ্র্যাভিটি এমন কোন একটা জায়গায়, সো লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স হলো এখানে, আর এখানে হলো পিভটটা। সো লাইন অফ অ্যাকশন অফ ফোর্স আর পিভট যখন নাকি কি হবে, কোইনসাইড করবে, তখন যে সে কি হবে, ইভেন্চুয়ালি স্টেবল হবে, তাই না? তো এর জন্য আমরা কি বলতেছিলাম নাফিস, এর জন্য আমরা বলতেছিলাম যে the center of gravity lies at any point on the প্লাম্ব লাইন, যে প্লাম্ব লাইনটা যে ড্র করছিলাম ব্লু কালার দিয়ে, ওই লাইনের যে কোনো একটা পয়েন্টের মধ্যে সেন্টার অফ গ্র্যাভিটিটা থাকবে। কোন পয়েন্টে ওইটা এক্স্যাক্টলি শিওর না, কিন্তু ওই লাইনের মধ্যে কোন একটা জায়গায় পড়বে, তাই তো নাফিস? এমন বলছিলাম না? সো ওইটার পর এখন এখানের মধ্যে কাজটা দেখো কি হচ্ছে, যে এই যে ব্লু কালার দিয়ে তো অলরেডি একটা লাইন অফ অ্যাকশনের জন্য আমরা ড্র করে রাখছিলাম যে ব্লু কালার লাইনের যে কোনো পয়েন্টের মধ্যে কি হবে, সেন্টার অফ গ্র্যাভিটিটা পড়বে। সো এখন আরেকটা হোল ক্রিয়েট করে দেন ওখানে আবার সুইং, আবার আমরা হ্যাং করাইলাম, দেন আবার ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে করে দেন গ্রিন কালার এই লাইনটা যে পাইছি, সো এইটার মধ্যে আবার কি হয়েছে, এই লাইনের মধ্যে পিভট পয়েন্ট আর লাইন অফ অ্যাকশন অফ দা ফোর্স এই দুইটা কি কোইনসাইড করছে, দেখেই তো আবার কি হয়েছে, স্টেবল হইতে পারছে। ব্যাপারটা কি বুঝতে পারতেছো কাবিও, কি বললাম? হ্যাঁ তো তাহলে এই জায়গায় এসে আবার কি হবে, এই গ্রিন কালার লাইনের যে কোনো একটা পয়েন্টের মধ্যে সেন্টার অফ গ্র্যাভিটি হবে। সো গ্রিন কালার লাইনের যে কোনো একটা পয়েন্টের মধ্যে সেন্টার অফ গ্র্যাভিটি, ব্লু কালার লাইনের যে কোনো একটা পয়েন্টের মধ্যে সেন্টার অফ গ্র্যাভিটি। সো এখন এই দুইটা লাইন যেখানে ইন্টারসেক্ট করলো ওইটাই কি, দ্য এক্সাক্ট পয়েন্ট যেখানে অ্যাকচুয়ালি কি হইতেছে,
সেন্টার অফ গ্র্যাভিটিটা এক্সিস্ট করতেছে। ব্যাপারটা কি বুঝতে পারতেছো মাশরিক? ওকে, সো তাহলে ওভাবে করে আমরা কি করতে পারি, সেন্টার অফ গ্র্যাভিটি বের করতে পারি। সো এখন এই ব্যাপারটা নিয়ে কি কি বলতেছে লেটস সি, যে এই ফিগারের নিচে তারা কি কি এক্সপ্লেনেশন বললো। The calculation of moment only considers the perpendicular distance between the line of action of the force and the axis of rotation. So এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা আলাদা করে লিখে রাখো যে the calculation of moment considers what? The perpendicular distance between the line of action of the force and the axis of rotation. Okay. Axis of rotation through the pivot point. Sorry. তো তাহলে when free to rotate, a body will turn in the direction of any net moment, যে যেদিকে রেজাল্টেন্ট একটা মোমেন্ট থাকবে বা যেদিকে রেজাল্টেন্ট একটা টার্নিং ইফেক্ট থাকবে সে ওইদিকে রোটেট করে দেন ইভেন্চুয়ালি কি হবে, স্টেবল হবে। ওকে, তেমন টাইপের ব্যাপার। ওকে, সো তাহলে এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম নাই আছে ইকরা? না ভাইয়া। ওকে, সো এরপরে দেখো প্রিন্সিপাল অফ মোমেন্টস এর এখানে মধ্যে কি বলতেছে। If we add up all the forces acting on an object and the resultant force accounting for the directions is 0, then the object will be in equilibrium. যে কি কি হবে, একটা অবজেক্ট ইকুইলিব্রিয়ামে থাকার জন্য টোটাল ফোর্স আপ এন্ড ডাউন, ঠিক আছে, রেজাল্টেন্ট ফোর্স হবে 0, দেন তার কি হবে না, ওভারঅল কোনো টার্নিং ইফেক্টও থাকবে না। ওকে, সো তাহলে এখানের মধ্যে বলতেছে কি যে therefore it will remain stationary or if it is already moving, যে রেজাল্টেন্ট ফোর্স 0 হওয়ার আগে সে যদি অলরেডি একটা ভেলোসিটিতে মুভ করতে থাকে তো তখন কি হবে, একটা অবজেক্টের উপরে আনব্যালেন্সড ফোর্স 0 হইলে সে কি করে, কনস্ট্যান্ট একটা ভেলোসিটিতে মুভ করে না মতখর? একটা অবজেক্টের যদি উপর যদি আনব্যালেন্সড ফোর্স হয় 0, সো তখন অ্যাসেলারেশন হবে 0, আর অ্যাসেলারেশন 0 হলে ভেলোসিটি কি হবে, কনস্ট্যান্ট, তাই তো? তো এই জিনিসটা যে therefore it will remain stationary or if it is already moving it will carry on moving at the same velocity, যে ওই কনস্ট্যান্ট ভেলোসিটিতে সে কি করতে থাকবে, মুভ করতে থাকবে। এখন বলতেছে কি the object could keep a constant velocity but if the moments on it are not also balanced, so তাহলে resultant force balanced কিন্তু resultant moment যদি ব্যালেন্স না হয় সো ওইটা কি করবে, it could make it to move, কি বলে, it could be made to start rotating। তো তাহলে রেজাল্টেন্ট ফোর্স 0 হলে পরেও কি করতে পারে, একটা অবজেক্ট রোটেট করতে পারে। কিভাবে, এই যে এখানের মধ্যে দেখো, যে মনে করো আমরা এমন একটা কিছু দিলাম, কেমন, এই আমাদের একটা সিস, এই আমাদের পিভট পয়েন্ট, এইদিকে একটা আপওয়ার্ড ফোর্স 200 নিউটন, it is 2 meter away from the pivot, আর এখানে একটা 200 নিউটন ফোর্স, ঠিক আছে। সো এখন এখানের মধ্যে রেজাল্টেন্ট ফোর্স অন দা অবজেক্ট কত দেখো তো, রেজাল্টেন্ট ফোর্সটা 0 না, যে উপরে 200 নিচে 200, তাই তো? কিন্তু এখানের মধ্যে দেখো, হ্যাঁ বলো, রেজাল্টেন্ট ফোর্স তো 400 হবে ক্লকওয়াইজ ডিরেকশনে। এটা তো তোমার মোমেন্টের ওখানের মধ্যে রেজাল্টেন্ট মোমেন্ট আসবে হলো 400 নিউটন মিটার, ঠিক আছে। কিন্তু এই যে অ্যাজ আ হোল তোমার একটা অবজেক্ট, এই যে মনে করো একটা গাড়ি, সো একটা গাড়ির উপরে এখানের মধ্যে তোমার ফোর্স গুলি যদি আমরা কনসিডার করি, সামনে আর পিছে যেসব ফোর্স গুলি কাজ করতেছে তাদের দোনোজনের সামেশন যদি সমান সমান হয়, সো তখন কি গাড়ির উপরে রেজাল্টেন্ট ফোর্স আমরা কি বলবো, 0 বলবো না?
যদি ফরওয়ার্ড এন্ড হ্যাঁ। ব্যাকওয়ার্ড বা আপওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড ফোর্স গুলি ইকুয়াল থাকে। সো এখন এখানের জন্য কাজটা কি দেখো, এখানের জন্য কাজটা হলো এরকম যে যদি কোন একটা প্ল্যান এমন আমরা বসায় রাখতাম গ্রাউন্ডের উপর, তো তখন কি থাকতো, আপওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড ফোর্স সেম থাকলে সে ওই জায়গাতেই রেস্টে বসে থাকতো, তাই তো? কিন্তু যখন নাকি আমরা কোন একটা অবজেক্টকে কি করে দিলাম, কোন একটা অ্যাক্সিস অফ রোটেশন অ্যাপ্লাই করে দিলাম বা কোন একটা পিভট পয়েন্ট দিয়ে দিলাম, সে তখন কি করতে পারবে, সে তখন ওই পয়েন্টের অ্যাবাউটে রোটেট করতে পারে। কিভাবে? এই যে তোমার এখানে লাইন অফ অ্যাকশন অফ দা ফোর্স কোনটা বলতো, এই 200 নিউটন ফোর্সের জন্য লাইন অফ অ্যাকশন অফ ফোর্স কোনটা বলতো কাবিয়া? হ্যাঁ ভাইয়া, এই 200 নিউটন ফোর্স, এই যে এই 200 নিউটন ফোর্সটার জন্য লাইন অফ অ্যাকশন অফ দা ফোর্স কোনটা হবে? এই যে এখানেরটা 200 এরটা। এই ডিরেকশনটা, এই যে এই লাইনটা যে ড্র করলাম না এখন গ্রিন কালার দিয়ে, দিস ইজ দা লাইন অফ অ্যাকশন অফ দিস 200 নিউটন ফোর্স, তাই তো? হ্যাঁ, ওকে। আর ওই 200 নিউটন ফোর্সের জন্য আমাদের লাইন অফ অ্যাকশন অফ ফোর্স কোনটা? নিচের সাইডে মানে এইটার থেকে নিচে যেটা যাবে। ওই তো, এটা থেকে নিচে উপরে যে এই যে ফোর্সের লাইনটা আছে বা ফোর্সের ডিরেকশনটা আছে, ফোর্সের ডিরেকশনটাকে প্রডিউস করব আর কি বেসিক্যালি। ওকে, সো তাহলে এই যে আমাদের মেইনলি মোমেন্টের ফর্মুলাটা আমরা মাত্র কি দেখছি, অ্যাক্সিস অফ রোটেশন হলো এই ব্রোকেন এই হোয়াইট লাইনটা। সো তাহলে অ্যাক্সিস অফ রোটেশন থেকে লাইন অফ অ্যাকশন অফ দা ফোর্স পারপেন্ডিকুলারলি কত মিটার দূরে, 2 মিটার দূরে। এখানে অ্যাক্সিস অফ রোটেশন থেকে লাইন অফ অ্যাকশন অফ দা ফোর্স 2 মিটার দূরে। সো এইভাবে করে অ্যাকচুয়ালি আমাদের কি করতে হবে, ডিটারমাইন করতে হবে। বুঝতে পারছো? সো পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম দা লাইন অফ অ্যাকশন অফ দা ফোর্স আর পিভট, এই ডিসটেন্সটা আমাদের নিতে হয়। ওকে, তো এইগুলো আমরা যখন নাকি কম্পোনেন্টস দেখবো তখন আমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, যে ফোর্স গুলি আমাদের অলওয়েজ যে ডিরেক্টলি ভার্টিক্যালি উপরে বা নিচে, হরাইজন্টালি ডানে বা বামে কাজ করবে এমন না, আমাদের ফোর্স গুলি কি করতে পারে, একটা অ্যাঙ্গেলেও কাজ করতে পারে। সো ফোর্স গুলি যদি এরকম অ্যাঙ্গেলে কাজ করে, তো তখন তাদেরকে দিয়ে আমরা কিভাবে অপারেশন করব বা তাদেরকে দিয়ে কিভাবে ক্যালকুলেশন করব ওগুলো আমরা শিখবো। ওকে, আচ্ছা। তো তাহলে এখন এখানের জন্য কাজটা কি, খেয়াল করো যে তোমার টোটাল সামেশন অফ ফোর্স, আপওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড ফোর্স দুইটা কি সমান সমান, তাই তো? তো আপওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড ফোর্স দুইটা সমান সমান, সো তাহলে রেজাল্টেন্ট ফোর্স এখানে কত, রেজাল্টেন্ট ফোর্স হলো 0। ওকে, সো তাহলে তোমার রেজাল্টেন্ট ফোর্স হলো 0, কিন্তু রেজাল্টেন্ট মোমেন্ট কিন্তু 0 না। এখানে রেজাল্টেন্ট মোমেন্টটা কি হচ্ছে, রেজাল্টেন্ট মোমেন্টটা একটু আগে সাব্বির যেটা বললো, ওর জন্য ক্লকওয়াইজ মোমেন্ট 200 নিউটন ইনটু 2 মিটার, ওর জন্য ক্লকওয়াইজ মোমেন্ট 200 নিউটন ইনটু 2 মিটার। সো তাহলে ওভারঅল দেয়ার উইল বি আ রেজাল্টেন্ট মোমেন্ট ইন দা ক্লকওয়াইজ ডিরেকশন কত, 400 নিউটন মিটার। ওকে, সো তাহলে এটার জন্য কি করবে, ইট উইল রোটেট। সো তাহলে এখানের মধ্যে এই কথাটা বলতেছে যে the object could keep a constant velocity, but if the moments on it are not balanced, যে resultant force balanced কিন্তু moment যদি ব্যালেন্স না থাকে তখন কি করবে, it could be made to start rotating। কিভাবে, এটা নিয়ে আমাদের প্রিন্সিপাল অফ মোমেন্টস এর কথা কি বলতেছে, the principle of moments tells us that if the total of all the moments trying to turn an object clockwise is equal to total of all the moments trying to turn an object anti-clockwise, এই দুইটা যদি কি হয়, সমান সমান হয়, মানে কি টোটাল ক্লকওয়াইজ মুভমেন্ট আর টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট যদি সমান সমান হয় তখন কি হবে, দেন ইট উইল বি ইন আ রোটেশনাল ইকুইলিব্রিয়াম। রোটেশনাল ইকুইলিব্রিয়াম বলতে তার রেজাল্টেন্ট মোমেন্ট কি হবে, 0 হবে। মানে টোটাল ক্লকওয়াইজ মুভমেন্ট আর টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট সমান সমান হওয়া মানে কি, সে কোনো রোটেশন শো করবে না। তো তার মানে যে this means that it will either remain stationary or if it is already rotating it will continue rotating at the same speed in the same direction। সো তার মানে সে যদি ইনিশিয়ালি স্টেশনারি থাকতো সে সারা জীবন স্টেশনারি থাকবে,
সে যদি ইনিশিয়ালি একটা সার্টেন ডিরেকশনে রোটেট করতে থাকতেছিল এমন অবস্থায় থাকে, তো তখন সে কি করবে? সিন্স রেজাল্টেন্ট মোমেন্ট জিরো, তো তার মানে বিফোর দ্য মোমেন্ট বিকেম জিরো সে যা করতেছিল ওইটাই করতে থাকবে। কি করতে থাকবে? ইট উইল কিপ অন রোটেটিং ইন দ্য সেম ডিরেকশন এট দ্য সেম রেট। ব্যাপারটা বুঝতে পারছো মতখর? না ভাইয়া বুঝিনি। আচ্ছা, তো এখন এখানের মধ্যে দেখো কাজটা কি। ফার্স্ট অফ অল মনে করো যে তোমার কোন একটা রোটেটিং অবজেক্ট, এটা কি বলা যায়, এই যে এটা, সাপোজ তুমি হাতে একটা স্ট্রিং নিয়ে, যে মনে করো এখানে একটা পেন্ডুলাম বা তোমার হাতের এই স্ট্রিং এর এন্ডে কোন একটা রাবার লাগায় রাখছো। এখন তুমি এই রাবারটাকে কি করতেছো? ইউ আর রোটেটিং দ্য রাবার এট আ সার্টেন ভেলোসিটি। এখন একটা টাইমে এসে তুমি কি করছো? তোমার যে ফোর্স অ্যাপ্লাই করতেছে রাবারের উপর, এখন তোমার এই ফোর্স দুইটা কি হয়ে গেছে? ব্যালেন্সড হয়ে গেছে। তা এখন ফোর্স গুলা ব্যালেন্সড হয়ে গেলে কি অবজেক্টটা কি থেমে যাওয়ার কথা? ফোর্স ব্যালেন্সড হলে কি হয়? আনব্যালেন্সড ফোর্স জিরো হলে অ্যাসেলারেশন কি হয় বলো তো? কনস্ট্যান্ট। Constant. আনব্যালেন্সড ফোর্স জিরো জিরো। হলে অ্যাসেলারেশনও জিরো হবে। হ্যাঁ, আনব্যালেন্সড ফোর্স জিরো হলে অ্যাসেলারেশন হবে জিরো, আর অ্যাসেলারেশন জিরো হলে ভেলোসিটি হবে কনস্ট্যান্ট। ঠিক আছে প্রভা? হ্যাঁ সো তাহলে সে কি করবে? সে ফার্দার আর কোনো অ্যাসেলারেশন দেখাবে না, কিন্তু সে কি করবে? সে একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে রোটেট করবে। তো দাঁড়াও একটু, এক মিনিট, কল আসছে। ওকে সরি, ইয়া অফিস থেকে যে কি কি কয়েকটা ইনফরমেশন দেয়। পোলাপেন মকের জন্য আসছে বুঝছো নাফিস, মকের জন্য আসছে যে ফুল সিলেবাস মক দিবে। এখন আমারে কল দিয়ে বলে যে অফিস থেকে তা বলছে চ্যাপ্টার ওয়াইজ মক নেওয়া হবে ফার্স্টে, এর জন্য আমি মকের জন্য জয়েন করছি। কি কি যে বলা শুরু করছে আল্লাহ, মানে মাথা মুথা একদম অবস্থা খারাপ। কাদের মকো লেভেল? হ্যাঁ ও লেভেলের, তোমাদের জুনিয়রদের। ওকে, সো তাহলে এখন আমরা শুরু করি। যে ব্যাপারটা পড়তেছিলাম কি জিনিস, মোমেন্টস এর এইটা। আচ্ছা, সো মতখরকে বলতেছিলাম যে রেজাল্টেন্ট ফোর্স জিরো হয়ে গেলে পরে অ্যাসেলারেশন কত? জিরো। আর অ্যাসেলারেশন জিরো হয়ে গেলে ভেলোসিটি কি হবে? আগে যা ভেলোসিটি ছিল কনস্ট্যান্ট। ওইটাই থাকবে, তাই তো? কনস্ট্যান্ট থাকবে। হ্যাঁ তো এখন মোমেন্টের জন্য ব্যাপারটা সেম। দেখো, রেজাল্টেন্ট কোনো মোমেন্ট না থাকলে কি হবে? রেজাল্টেন্ট কোনো মোমেন্ট না থাকলে পরে অবজেক্টটা ইনিশিয়ালি যদি কোনো রোটেশন না দেখাইতো, সো তাহলে সে কি? ইনিশিয়ালি কোনো রোটেশন নাই এন্ড মোমেন্টও জিরো, সো তাহলে সে কি করবে? রেস্টে ছিল বা ইনিশিয়ালি রোটেট করতেছিল না, সো ওইরকম অবস্থাতেই থাকবে। বুঝতে পারতেছো কি বললাম? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এন্ড বিফোর দ্য মোমেন্ট বিকেম জিরো, যে রেজাল্টেন্ট মোমেন্ট জিরো হওয়ার আগে অলরেডি যদি সে একটা রোটেশন দেখাইতো বা অলরেডি সে যদি একটা রোটেশনের মধ্যে থাকতো, সো তখন কি হবে? যে রেজাল্টেন্ট মোমেন্ট জিরো হওয়ার আগে সে রোটেট করতেছিল, সো তাহলে ইভেন আফটার দ্য রেজাল্টেন্ট মোমেন্ট বিকাম জিরো সে কি করতে থাকবে? ওই রেটে রোটেট করতে থাকবে না? হ্যাঁ সো এই ব্যাপারটাই এখানের মধ্যে বলছে, বুঝছো? এই যে দিস মিনস দ্যাট ইট উইল ইদার রিমেইন স্টেশনারি, যে যদি ইনিশিয়ালি স্টেশনারি থেকে থাকে সে স্টেশনারি থাকবে, অর ইফ ইট ইজ অলরেডি রোটেটিং ইট উইল কন্টিনিউ এট দ্য সেম স্পিড ইন দ্য সেম ডিরেকশন। যে সে যদি অলরেডি রোটেশনের মধ্যে থাকে সো তাহলে সে ওই রেটেই রোটেট করতে থাকবে। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে, সো তাহলে এটা গেল। সো এখন তোমাদের এমন টাইপের ম্যাথ, এগুলা খুবই কমন, যে M1 এ তোমরা এমন টাইপের ম্যাথ অনেক পাবা। এরকম অবজেক্টস কতগুলি থাকবে, এই হলো তোমার পিভট পয়েন্ট, এই হলো তোমার সেন্টার অফ গ্র্যাভিটি থেকে এমন ওয়েট কাজ করবে। সো এখন এটার জন্য তোমার রেজাল্টেন্ট মোমেন্ট কোন দিকে, বা তোমার বললো যে এই, ধরো এক মিনিট, ইন্টারনেট আনস্টেবল দেখাচ্ছে। স্যার একটু জুম ইন করেন।
ওকে, সো তাহলে যে ব্যাপারটা বলতেছিলাম খেয়াল করো, যে তোমাদের মনে করো বললো যে এই সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে, সো এখন কোন একটা আননোন অবজেক্টের ম্যাস বা ওয়েট বের করতে বলতে পারে। ঠিক আছে, যে মনে করো এরকম একটা ডায়াগ্রাম, তোমরা একটা কাজ করো, তোমাদের খাতায় এই ডায়াগ্রামটা ফার্স্টে ড্র করে ফেলো। তোমাদের খাতায় ফার্স্টে এই ডায়াগ্রামটা ড্র করো, দেন এই ডায়াগ্রামটা বা এমন টাইপের ম্যাথ কিভাবে সলভ করতে হয় ওই জিনিসটা আমরা ফার্স্টে এখন দেখবো। ঠিক আছে, সবাই একটু তাড়াতাড়ি ডায়াগ্রামটা ড্র করো। সবার ড্র করা হয়েছে ডায়াগ্রাম? ডাইনোসর, একদম পুরো ডাইনোসর ড্র করতে হবে এমন না, ওখানের মধ্যে একটা বক্স এঁকে জাস্ট নিচে ওরকম নাম দিবা যে W1, ডাইনোসরের ওয়েট হলো W1, ডাইনোসরটা পিভট থেকে x1 ডিস্টেন্স দূরে আছে। দেন সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য বিম এর ওয়েট হলো W0, যে W0, আর এটা পিভট থেকে x0 অ্যামাউন্ট অফ ডিস্টেন্স দূরে আছে। আর এই গাড়িটার ওয়েট হলো W2, সো এই গাড়িটা কি আছে, পিভট থেকে x2 অ্যামাউন্ট অফ ডিস্টেন্স দূরে আছে। সো এই ডায়াগ্রামটা সবাই একটু তাড়াতাড়ি ফার্স্টে ড্র করে ফেলো। করছি। ওকে, সো সবার ড্র করা শেষ? ওকে, তো এখন এখানের জন্য আমাদের ইনফরমেশন কি কি দিছে আমরা দেখি। তো এখন এখানের মধ্যে বলতেছে কি যে ইন ফিগার ডি, যে ওই ডায়াগ্রামে ইফ উই ক্যান ওয়ার্ক আউট দ্য ওয়েট অফ দ্য বিম, কি বলে, উই ক্যান ওয়ার্ক আউট দ্য ওয়েট অফ দ্য বিম, যদি আমরা বাকি ডিসটেন্স গুলি বা ওয়েট গুলি জানি। এই যে বলতেছে দ্য বিম ইজ ইউনিফর্ম সো ইটস ওয়েট উইল অ্যাক্ট ফ্রম দ্য সেন্টার, তো তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি থেকে তার ওয়েট কাজ করবে, ভালো কথা। দ্য লেন্থ অফ দ্য বিম ইজ 100 সেন্টিমিটার, তো তার মানে এই বিমটা কি বেসিক্যালি একটা মিটার রুল, যে 1 মিটার লম্বা। পুরা বিমটা কত? 100 সেন্টিমিটার। এরপর বলতেছে x1 হলো 20, x1 এর ভ্যালুটা 20 বসাও, x1 এর ভ্যালু 20, দেন x0 হলো 30 সেন্টিমিটার, আর x2 হলো 80 সেন্টিমিটার। এরপর W1 দেওয়া হলো 5.8, আর গাড়ির ওয়েট হলো 0.95। এই ইনফরমেশন গুলো সবাই বসায় নাও। আচ্ছা, এই মিটিং এর টাইম 1 মিনিটের কম আছে, নেক্সট টাই জয়েন করো, ওখানে কন্টিনিউ করতেছি। সো সবার কি ইনফরমেশন গুলি নোট করা হয়েছে? ওকে, সো আমি এখানের মধ্যে ইনফরমেশন গুলি লিখে ফেলি, এন্ড ম্যাথটা কিভাবে করতে হবে ওই জিনিসটা বলতেছি। ঠিক আছে, তো 5.8 আর 0.95 আছে। ওকে, সো এখন এখানের মধ্যে দেখো, আমরা দেখি ফার্স্ট অফ অল W1 কত, কি হলো, ধরো 1 মিনিট। W1 হলো 5.8, W2 হলো 0.95, এটা হলো 5.8 আর এটা হলো 0.95। এরপরে x1 কত, x1 20 সেন্টিমিটার না, x1 হলো 20 সেন্টিমিটার, x0 হলো 30 সেন্টিমিটার,
আর x2 হলো 80 সেন্টিমিটার। আচ্ছা, সো এখন এখানের জন্য অ্যান্সার গুলা কে বলবো ফার্স্টে? কাবিও বলো তো। হুম এইটা তো আমাদের পিভট, তাই তো? এই হলো আমাদের পিভট হ্যাঁ লাইন। তো এখন এই পিভট লাইনের থেকে লেফটে কোন কোন ফোর্স W0 আর W2? এখন এই দুটা ফোর্সের জন্য আমাদের কি মোমেন্ট হবে, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ রোটেশন। আর W1 এর জন্য কি হবে, অ্যান্টি অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে আদিব? ওকে, তো তাহলে এখানের জন্য কাজটা কি, আমরা জানি যে সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকতে হলে কি হবে, ক্লকওয়াইজ মোমেন্ট মাস্ট বি ইকুয়াল টু অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। সো ক্লকওয়াইজ মোমেন্ট মাস্ট বি ইকুয়াল টু অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। সো ক্লকওয়াইজ মোমেন্ট কার কার জন্য, W0 ইনটু W0। W2 W0 কতটুকু ডিসটেন্স দূরে আছে, 30। 30 সেন্টিমিটার। এখন সেন্টিমিটার থেকে মিটারে নিতে পারি, না নিলেও সমস্যা নেই, বিকজ এই দুটো অ্যাকচুয়ালি কাটাকাটি চলে যাবে আর কি। আর W2 কত, 0.95। ধরো ফার্স্টে আমরা প্রথমে সিম্বলে লিখি, পরের লাইনে আমরা ভ্যালুস গুলি বসাবো। সো W0 ইনটু x0 প্লাস W2 ইনটু x2 ইজ ইকুয়াল টু অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট কার জন্য হবে, শুধু W1 এর জন্য, W1 ইনটু x1। তো এখন এখানে থেকে W0 টাকে সাবজেক্ট করলে পরে W0 পাবো না। দিস উইল বি ইকুয়াল টু হোয়াট, W1 x1 মাইনাস W2 x2 ডিভাইডেড বাই x0। সো এখন এখানে মধ্যে ভ্যালুস গুলি বসায় দাও। সো তাহলে কি পেয়ে যাবা, ওয়েট অফ দা বিম পেয়ে যাবা না মাশরিক? রাফিন কি বুঝতে পারতেছো ক্যালকুলেশনটা? স্যার জয়েন করতে প্রবলেম হইতেছিল, তাই এটা মিস আউট করছি। আচ্ছা, সো এখন এখানে মধ্যে দেখো, ফার্স্ট অফ অল এই যে আমাদের ইয়েলো কালার লাইনটা ড্র করা, ইয়েলো কালার লাইনটা কি পিভট লাইনটা না? হ্যাঁ আচ্ছা, সো এখন ইয়েলো কালার লাইনের রাইটে যে যে ফোর্স গুলি আছে কি কি, W0 which is acting downwards and W2 which is also acting downwards। এখন এই দুইটা ফোর্সের জন্য কেমন মোমেন্ট হবে, কোন দিকে টার্ন করবে, ক্লকওয়াইজ ডিরেকশনে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ ডিরেকশনে। আর W1 এর জন্য কি হবে, অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ। আর আমরা কি জানি যে ফর আ সিস্টেম টু বি ইন ইকুইলিব্রিয়াম কি থাকতে হবে, সাম অফ ক্লকওয়াইজ এন্ড সাম অফ অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট ইকুয়াল থাকতে হবে, তাই তো? তো তাহলে এই জিনিসটা যে ক্লকওয়াইজ মোমেন্ট ইজ ইকুয়াল টু অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, তো ক্লকওয়াইজটা কার জন্য, W0 আর W2 এর জন্য। সো তাহলে এই যে W0 এর মোমেন্টটা কি হবে, W0 which is the value of force multiplied by shape, পিভটের থেকে কতটুকু দূরে আছে, x0 amount of distance দূরে। সো তাহলে W0 into x0 plus W2 into x2, এটা করলে আমরা কি পাবো, টোটাল ক্লকওয়াইজ মোমেন্ট পাবো না? So তাহলে টোটাল ক্লকওয়াইজ মোমেন্ট উইল বি ইকুয়াল টু হোয়াট, টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টের ফোর্স শুধু একটাই, কোনটা, W1। এন্ড সে পিভট থেকে কতটুকু ডিসটেন্স দূরে, x1 অ্যামাউন্ট অফ ডিসটেন্স দূরে আছে। সো তাহলে এখানে থেকে আমরা W0 বের করে ফেলতে পারবো না? হ্যাঁ। সো এই জিনিসটাই বলছে। ওকে ইয়েস। ওকে ওকে, সো তাহলে এখন সবাই একটু ভ্যালুস গুলো বসায় বলো তো কত আসে ফাইনাল অ্যান্সার। 1.3। ফাইনাল অ্যান্সার 1.3 1.3 কি, নিউটন। নিউটন। থ্যাংক ইউ। সো তাহলে ফাইনাল অ্যান্সার কত আসে, এই যে স্যার এখানে ডিসটেন্স ইসে দাও, ওই যে সেন্টিমিটারে দাও। সেন্টিমিটার, ওটা মিটারে কনভার্ট করবে না? ওকে হ্যাঁ, ওটা মিটারে কনভার্ট করতে পারো, না করলেও প্রবলেম নাই, বিকজ ইভেনচুয়ালি তোমার উপরে নিচে সেন্টিমিটার সেন্টিমিটার কাটাকাটি চলে যাবে আর কি। কনভার্ট করলেও প্রবলেম নাই, না করলেও প্রবলেম নাই, একই অ্যান্সার আসবে। ওকে ওকে, সো তাহলে এইটা হলো আমাদের ফার্স্ট স্টেপ, যে মোমেন্টের ক্যালকুলেশন, যে মোর দেন ওয়ান ফোর্স বা টু ফোর্স বা থ্রি ফোর্স এরকম থাকলে পরে কিভাবে করে আমরা ক্যালকুলেশন করব। সো এমন টাইপের ক্যালকুলেশনে তো কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। কোনো প্রবলেম আছে শৈলী?
এগুলো টাইপের ক্যালকুলেশনে? না ভাইয়া। ওকে, সো এরপরে আমরা দেখি শৈলী কি ম্যাথ শুরু করছো না? না ভাইয়া। এখনো শুরু করো নাই? সব ক্লাস কি ফেব্রুয়ারি থেকে? থেকে না। হ্যাঁ। ওকে, ঠিক আছে। সো এখন আমরা এখানের মধ্যে দেখি পরে সেন্টার অফ গ্র্যাভিটি নিয়ে কি কথা বলতেছে। Center of gravity. The weight of an object is caused by the gravitational attraction between the earth and each particle contained within the object. আচ্ছা, the sum of all these tiny weight forces appears to act from a single point for any object. তো যে কোনো একটা স্পেসিফিক পয়েন্ট থেকে ওরকম মনে হয় যে পুরো ওয়েটটা ওই একটা স্পেসিফিক পয়েন্টে থেকে কাজ করতেছে। ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি? And this point is called the center of gravity. কেমন কাজ? For a symmetrical object, we can calculate the position of its center of gravity as it must lie on every line of symmetry. যে এই লাইন অফ সিমেট্রি গুলি ড্র করে যেখানে লাইন অফ সিমেট্রি গুলি ইন্টারসেক্ট করতেছে ওই পয়েন্টে কি হবে? সেন্টার অফ গ্র্যাভিটিটা হবে। এটা কার জন্য? সিমেট্রিক্যাল অবজেক্টস এর জন্য। এটা আমরা অলরেডি জানি। এন্ড ইরেগুলার শেপড অবজেক্টের জন্য কিভাবে বের করতে হয় এটা কিন্তু আমরা লাস্ট ক্লাসে অলরেডি একটা এক্সপ্লেনেশন বলছিলাম, তাই না? সো এইভাবে করে আমাদের কি করা যায়? ইরেগুলার শেপড অবজেক্টের সেন্টার অফ গ্র্যাভিটিটা আমরা বের করতে পারি। এই যে the point of intersection of all the lines of symmetry will be the center of gravity for regular shaped object. আর ইরেগুলার শেপড অবজেক্টের জন্য এই যে ইরেগুলার শেপড অবজেক্টের জন্য তাদেরকে কি করব? এমন কোন একটা প্রিজমের উপরে, এই যে এমন কোন একটা প্রিজমের উপরে বসাবো, দেন ডানে বামে এরকম মুভ করায় করায় এমন একটা জায়গায় নিয়ে আসবো যেখানে কি হবে? অবজেক্টটা হরাইজন্টাল থাকবে বা ব্যালেন্স হবে। তো ওই সময় নিয়ে আসলে তখন কি হবে? দ্যাট উইল বি দ্য পয়েন্ট অফ সেন্টার অফ গ্র্যাভিটি। ঠিক আছে? তো এখন এরকম ডানে বামে এমন সরায় সরায় ব্যালেন্স করানো খুবই কষ্ট। সো এমন না করে কি করা যায়? এই যে এই প্রসেসটা ফলো করা যায়। এই প্রসেসটা কেমন খেয়াল করো রাফিন। এই প্রসেসটা হলো এরকম যে আমরা কিন্তু দেখো এই যে পিভটটা বা আমাদের এই যে স্ট্যান্ডের যে জায়গায় আমরা আটকায় রাখতেছি এখানে কিন্তু সেন্টার অফ গ্র্যাভিটি না। এই যে সেন্টার অফ গ্র্যাভিটিটা কোথায়? এই যে এই জায়গাটায় ব্ল্যাক কালার দিয়ে মার্ক করা আছে না? আচ্ছা, প্রিজমের এইটা, প্রিজমের এখানের মধ্যে খেয়াল করো সোয়াদ, যে প্রিজমের এখানের মধ্যে কাজটা কি? যে তোমার একটু আগে আমরা যে ব্যাপারটা দেখে আসছি কি, কোন একটা অবজেক্টকে তুমি যেখানে সাসপেন্ড করবা বা যেই পয়েন্টে তুমি তাকে কি করতে দিবা? রোটেট করতে দিবা, that axis of rotation আর লাইন অফ অ্যাকশন অফ দা ওয়েট। এই যে লাইন অফ অ্যাকশন অফ দা ওয়েট আর অ্যাক্সিস অফ রোটেশন যখন কোইনসাইড করবে তখন তাদের মধ্যে পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভট কত হবে? 0 না? যে তুমি মনে করো একটা ক্রিকেট ব্যাট, এটা তোমাদের কোয়েশ্চেন পেপারের একটা কোয়েশ্চেন, যে একটা ক্রিকেট ব্যাট এমন এই, সো এখন একটা ক্রিকেট ব্যাটের সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় এটা বের করার তোমাকে একটা এক্সপেরিমেন্ট করতে বললো বা বললো যে কিভাবে বের করবা। সো তুমি এখানে কি বলতে পারো? এরকম একটা নাইফ এজ নিয়ে বা এরকম একটা প্রিজম নিয়ে কি করবা? তুমি ক্রিকেট ব্যাটটাকে এরকম হরাইজন্টালি প্লেস করলা এটার উপরে। সো এখন ক্রিকেট ব্যাটটাকে কি করবা? তুমি একটু ডানে বামে এরকম সরায় সরায় এমন একটা জায়গায় নিয়ে আসবো যখন কি হবে? ক্রিকেট ব্যাটটা পুরোপুরি কি থাকতে পারবে? হরাইজন্টালি ব্যালেন্স থাকতে পারবে। বুঝতে পারছো? সো এই জায়গাটার মধ্যে ক্রিকেট ব্যাটটা যদি কি করতে পারে? হরাইজন্টালি সুন্দর মতো ব্যালেন্সড হইতে পারে, সো তখন ওখানে আমরা কি বলবো? the center of gravity of the cricket bat and the line of action of the pivot, এই দুটা কি হয়ে গেছে? কোইনসাইড হয়ে গেছে। তো তার মানে এই নাইফ এজের বরাবর এই জায়গায় এই যে ব্ল্যাক লাইন দিয়ে যে এখন ডার্ক করে দিলাম, এই জায়গায় যে কোন এক পয়েন্টে কি থাকবে? there will be the center of gravity of this cricket bat. বুঝতে পারছো? ওকে, তো এখন এখানের মধ্যে ইরেগুলার শেপড অবজেক্টের এখানে আরেকটা টেকনিক কি বলতেছে, যে যদি এরকম ডানে বামে সরায় এমন ব্যালেন্স করতে আমাদের খুবই সময় লাগে বা কষ্ট হয়, তো তখন আমরা কি করতে পারি? It doesn't necessarily have to be pivoted at its
সেন্টার অফ গ্র্যাভিটি, হোয়াট ক্যান বি ডান? সেন্টার অফ গ্র্যাভিটিতে এরকম পিভট না করে আমরা যে কোন একটা র্যান্ডম পয়েন্টে পিভট করলাম, দেন দেখলাম কি সে এরকম কি করতেছে, পড়ে যাচ্ছে। যে সেন্টার অফ গ্র্যাভিটিটা কোন জায়গায়? সেন্টার অফ গ্র্যাভিটিটা এই পাশে। সো তাহলে এই ফোর্সের জন্য কি হবে? যে সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে ওয়েট কাজ করবে না কাবিও? হ্যাঁ তো তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে যে ওয়েট কাজ করবে, সো এটা কি করবে, এরকম অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করাইতে চাবে না এই ব্রুমস্টিকটাকে। হ্যাঁ হ্যাঁ তো এখন এই যে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করাইতে চায়, তো এইটাকে আমরা ব্যালেন্স করব কি দিয়ে? অপোজিট এন্ডে এই যে এরকম একটা ম্যাস অ্যাটাচ করে দিলাম। সো এই এন্ড থেকে আমরা কি করতেছি, একটা ক্লকওয়াইজ মোমেন্ট দিতেছি। সো আমরা ম্যাসটাকে কি করব, একটা ফিক্সড ডিসটেন্স দূরে রেখে একটু 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 করে ম্যাস চেঞ্জ করব। এন্ড ইভেন্চুয়ালি এক সময় এমন একটা ম্যাস আমরা পাবো না যে সময় এই সেন্টার অফ গ্র্যাভিটির এই ওয়েটের জন্য যেই অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট হচ্ছে, ওই ইকুয়াল অ্যামাউন্ট অফ মোমেন্ট আমরা কোন দিকে অ্যাপ্লাই করব? ক্লকওয়াইজ ডিরেকশনে। সো তখন যে ব্রুমস্টিকটা কি হয়ে যাবে, পুরোপুরি হরাইজন্টাল হইতে পারবে নাকি? হ্যাঁ সো তাহলে তখন আমরা কি করব, এই আমরা ডিসটেন্সটা জানি x, ওকে, আর এই ডিসটেন্সটা কত, যে সেন্টার অফ গ্র্যাভিটিটা অ্যাকচুয়ালি পিভট থেকে কতটুকু দূরে এটা জানি না, এটা হলো y। তো ওয়েট তো আমরা মাপতে পারবো, ওয়েট তো আমরা কি করতে পারবো, ম্যাস ব্যালেন্সে বসায় ম্যাস মেপে দেন ওয়েট বের করতে পারবো। উই নো দা ওয়েট, ওকে কাবিও? আমরা ব্রুমস্টিকের ওয়েটের ভ্যালু জানি, কিন্তু সেন্টার অফ গ্র্যাভিটিটা কোথায় ওইটা আমরা বের করতে চাচ্ছি, তাই না? হ্যাঁ তো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা দেখো যে এখানের জন্য we know the distance, we know the mass, so তাহলে mg করে ওয়েট পাইলাম। আর এই পাশে ওয়েট অফ দা ব্রুমস্টিক আমরা অলরেডি জানি, এন্ড ডিসটেন্স হলো y। সো এখন এখানে থেকে y টা বের করে ফেললে কি পেয়ে যাব, the distance from which the center of gravity lies from the pivot point, তাই তো? যে পিভট পয়েন্ট থেকে সেন্টার অফ গ্র্যাভিটিটা কতটুকু দূরে আছে। সো এইভাবে করে আমরা কি করতে পারলাম, সেন্টার অফ গ্র্যাভিটির পজিশনটা বের করতে পারলাম না? বুঝতে পারছো কি করছে এখানে? যে এখানের মধ্যে কাজটা দেখো কি বলতেছে, এই যে বলতেছে কি, you will probably find it difficult to balance the broom exactly, so you can use an alternative method। কেমন? First you measure the mass of the broom, capital M। তো পুরো ব্রুমের ম্যাসটা আমরা বের করলাম ইউজিং আ ডিজিটাল ব্যালেন্স। তো ব্রুমের ম্যাস আমরা জানি, তো ম্যাসের সাথে g মাল্টিপ্লাই করে দিলে কি পেয়ে যাব, ওয়েট পেয়ে যাব। দেন use a set of hanging masses of mass small m to balance the broom more in the middle of the handle। সো তাহলে ওরকম মাঝে দিয়ে যে কোনো একটা র্যান্ডম পয়েন্টে আমরা কি করলাম, ব্রুমটাকে পিভট করে দিলাম, দেন কি করতেছি, অপোজিট এন্ডে ওরকম ম্যাস অ্যাড করে 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 ব্রুমটাকে ব্যালেন্স আনলাম। ওকে, যে অ্যাজ ইন ফিগার জি, এই যে এই ফিগার জি তে এই জায়গায়। সো ব্রুমটা ইনিশিয়ালি তো ব্যালেন্সে ছিল না, বিকজ তাকে তো পিভটে আমরা কি বলে, তাকে তো সেন্টার অফ গ্র্যাভিটিতে আমরা কি করি নাই, পিভট করি নাই। সো এর জন্য কি কি করবে, সে তো অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করতে চাবে, তাই না কাবিও? হ্যাঁ তো তাহলে এই যে সে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করতে চাচ্ছে, এইটাকে আমরা অপোজ করব কি দিয়ে, অপোজিট ডিরেকশনে ক্লকওয়াইজ মোমেন্ট অ্যাপ্লাই করতে থাকবো। সো অপোজিট ডিরেকশনে ক্লকওয়াইজ মোমেন্ট অ্যাপ্লাই করতে 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 ইভেন্চুয়ালি কি হবে, এক সময় দুইটা মোমেন্ট সমান সমান হয়ে গেলে দ্য ব্রুমস্টিক উইল বিকাম হরাইজন্টাল। তো তার মানে তখন কি, মোমেন্ট গুলা ব্যালেন্সড হয়ে গেছে, তাই না? তো এই যে মোমেন্ট গুলা ব্যালেন্সড হয়ে গেল, এখন আমরা কি করব, ডিসটেন্স গুলি বের করতে পারলে উই ক্যান ডিটারমাইন দ্য সেন্টার অফ গ্র্যাভিটি। যে পিভট থেকে, যে এটা তো পিভট লাইন, এই যে পিভট লাইন এটা, সো পিভট লাইন থেকে সেন্টার অফ গ্র্যাভিটিটা, এই যে সেন্টার অফ গ্র্যাভিটি, পিভট লাইন থেকে সেন্টার অফ গ্র্যাভিটিটা কতটুকু ডিসটেন্স দূরে আছে এটা বের করতে পারবো। রাফিন বুঝতে পারতেছো? হ্যাঁ ওকে, সো তাহলে এই জিনিসটা এখানের মধ্যে বলতেছে, কি বলতেছে দেখো, এই যে বললো যে when the broom is balanced
you measure the distance d from the hanging mass to the pivot. তো হ্যাঙ্গিং ম্যাসটা পিভট থেকে কতটুকু দূরে আছে ওই ডিসটেন্সটা মাপলাম। Then you can calculate distance x from the pivot to the center of gravity using the principle of moment. এই যে ডিসটেন্স d টা কি, ডিসটেন্স d টা হলো স্লটেড ম্যাস গুলি পিভট থেকে কতটুকু দূরে, আর ডিসটেন্স x টা কি, সেন্টার অফ গ্র্যাভিটিটা পিভট থেকে কতটুকু দূরে আছে। সো এখানে থেকে আমরা কি পেয়ে গেলাম, x দিয়ে ওই পিভট পয়েন্টের থেকে সেন্টার অফ গ্র্যাভিটিটা কতটুকু দূরে আছে, সো ওখানে থেকে কি পেয়ে যাব, the exact point of the center of gravity. এই প্রসিডিউরটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? মতখর বুঝতে পারছো প্রসিডিউরটা কেমন? হ্যাঁ বুঝছি। ওকে, সো তাহলে এখানের জন্য কি বলতেছে, নোট, do not get into the habit of using only the mass in moments calculation as the definitions is the force times distance. It just happens that এখানে g ক্যান্সেল আউট হয়ে গেছে, যে এই জায়গার জন্য জাস্ট কি হয়েছে, জি গুলি ক্যান্সেল আউট হয়ে গেছে দেখে মানে এমন না যে অন্য সব সময় হবে। তো তার মানে অলওয়েজ কি ম্যাস ইনটু ডিসটেন্সের হ্যাবিটে না যে আমাদের অলওয়েজ কি থাকতে হবে, ফোর্স মাল্টিপ্লাইড বাই পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভট। সো তাহলে ওই ব্যাপারটা অলওয়েজ মাথায় রাখা লাগবে। ওকে, যে ফোর্স মাল্টিপ্লাইড বাই পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভট, এখানে ফোর্স দোনোটাই ওয়েট দেখে জি জি দোনোটা কি হয়ে গেছে, কাটাকাটি চলে গেছে। বুঝতে পারছো? তো এখন এই মোমেন্টের এই ব্যাপারগুলো নিয়ে কারো কোনো কনফিউশন আছে কোন জায়গায়? ভাইয়া লাস্ট পার্টটা মানে একটু আবার বলো তো, এই যে জি জি ক্যান্সেল আউট হয়ে গেছে যে। এই যে এই ক্যালকুলেশনের জন্য দেখো স্মল এমটা কি, স্লটেড ম্যাসের ভ্যালু ম্যাস, আর ফোর্সে কনভার্ট করার জন্য ম্যাসটাকে ফোর্সে কনভার্ট করার জন্য কি করতে হয়, যে ওয়েটটা আমাদের গ্র্যাভিটি দিয়ে না, তো তাহলে জি দিয়ে মাল্টিপ্লাই করছিলাম। আর এখানে ক্যাপিটাল এমটা কি, এটা হলো ব্রুমস্টিকের ম্যাস, তো ব্রুমস্টিকের হ্যাঁ। ওয়েট বের করার জন্য জি দিয়ে মাল্টিপ্লাই করতে হইছে। তো এখন এখানে দেখো জি জি দুই সাইডে কি হয়, কাটাকাটি চলে যায় না? হ্যাঁ তো এইটার জন্য কাটাকাটি গেছে বিকজ দোনোটাই ওয়েট। কিন্তু এমন যদি হইতো যে এই পাশে আমরা ওয়েট অ্যাপ্লাই না করে, এই যে এই পাশে আমরা এই যে এখানে স্লটেড ম্যাস না দিয়ে মনে করো হাত দিয়ে, যে তোমাদের ও লেভেলসে থাকতে সময় একটা ইয়ে দেখছিল না, যে একটা লোক এরকম হাত দিয়ে ব্যালেন্স করে রাখছে, যে এমন, যে হ্যাঁ এই ছিল পিভটটা, এই পাশে একটা বক্স ছিল, তো এই পাশে একটা লোক বসে কি করছে, সরি, তো এই পাশে একটা লোক ধরে রাখছে। করছে হাত দিয়ে ধরে এরকম ব্যালেন্স করে রাখছিল। তো তাহলে কি এইখানে তো আর আমরা ফোর্স বের করতে সময় তো এখানে ওয়েট নিতে পারবো না, যে এমজি বলতে পারবো এখানে না। তো তাহলে এর জন্য বলছে যে এই ম্যাস ইউজ করার হ্যাবিটে না যে অলওয়েজ ফোর্স এর ব্যাপারে কনসার্ন থাকতে। ঠিক আছে, যে আমাদের অ্যাকচুয়ালি এখানে কি করতেছি না, আমরা ম্যাস নিয়ে ডিল করতেছি না, আমাদের অ্যাকচুয়ালি ফোর্স নিয়ে ডিল করতেছি। জাস্ট এখানে কোইনসিডেন্টালি কি হয়ে গেছে, জি গুলি কাটাকাটি হয়ে গেছে, এই কথাটা বলছে। আচ্ছা ওকে, সো তাহলে তোমাদের নেক্সট ক্লাসের জন্য, আজকে কি সানডে, সো নেক্সট ক্লাসে টিউসডে এর জন্য এই মোমেন্টের এই চেক পয়েন্ট কোশ্চেন গুলি থাকবে হোমওয়ার্ক। ঠিক আছে, তো এই হোমওয়ার্কটা সবাই লিখে ফেলো, যে নেক্সট ক্লাসের জন্য এই মোমেন্টের চেক পয়েন্ট কোশ্চেন গুলা পেজ নাম্বার কত, পেজ নাম্বার 19। তো তাহলে পেজ নাম্বার 19 এর এই চেক পয়েন্ট কোশ্চেন গুলি তোমাদের হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, ওকে, সো তাহলে আজকের ক্লাস আমরা এখন এখানে শেষ করব। নেক্সট ক্লাসে আমরা মোমেন্টের চেক পয়েন্ট কোশ্চেন গুলি করে দেন উই উইল গো টু স্কেল ডায়াগ্রাম এন্ড কম্পোনেন্টস। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।